আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মডার্ন ফিজিক্সের আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তবে তার আগে একটু মজার একটা থিওরি নিয়ে কথা বলি। তোমরা বাংলাদেশে অনেকেরই অনেক রকমের খেলা দেখতেছো। মানে এক এক জায়গায় এক এক রকম খেলা। আইপিএল হলে বাংলাদেশের প্লেয়ার একরকম খেলে, আবার তোমার ন্যাশনাল টিম হলে একরকম খেলে। আবার ধরো যদি বিপিএল একটু বেশি টাকা দেওয়া যায় তখন আবার ভালো খেলা শুরু করে। তো ব্যাপারটা হইতেছে যে ধরো টাকার সাথে সবকিছুরই একটা ভালো সম্পর্ক আছে। তো আমি যদি বাংলাদেশ ক্রিকেট টিমেরই কথা বলি আর কি, জাস্ট লাইক ধরো বাংলাদেশ ক্রিকেট টিমের খুব পপুলার একজন ব্যাটসম্যানকে নেই, আমাদের খুবই ভালো লেভেলের ব্রো, ইমরুল ব্রো, জাস্ট লাইক ইমরুল ব্রো। তো ইমরুল ব্রোর ব্যাপারটা কি রকম, যে ইমরুল ব্রো অনেক ভালো একজন ক্রিকেটার, বাট ন্যাশনাল টিমে কেন জানি খারাপ খেলে। আচ্ছা না, কাউকে আমরা ইন্ডিকেট না করি, আমরা অন্যভাবে জিনিসটা আইডেন্টিফাই করি। ধরো আমাদের খুবই সামথিং এক্স ব্রো, বাংলাদেশ এক্স এক্স ব্রো দিলেও বোঝা যাবে। ধরো এক্স রহমান, অনেক রহমানই আছে। ওকে, তো বাংলাদেশ ক্রিকেট টিমে একজন খুবই পপুলার প্লেয়ার ধরলাম এক্স রহমান। দুইটা অনেক রহমানই আছে, এখন কোন রহমান হতে পারে সেটা আমরা না বলি আর কি। তো ব্যাপারটা হইতেছে যে এক্স রহমানকে যখন তুমি আইপিএল এ খেলাবা, তখন দেখা যাবে সে জোস খেলতেছে, মানে অস্থির লেভেলের খেলা খেলতেছে। আবার সেই প্লেয়ারটা যখন দৈরাই না ন্যাশনাল টিমে খেলাবা, তখন তার খেলার লেভেল কমে যাচ্ছে। এটা কারণ কি? ইভেন অনেক জায়গাতেই থাকে যে টাকার পরিমাণ বাড়াই দিলে কাজের পরিমাণ ভালো হওয়া শুরু করে আর কি। জাস্ট লাইক ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো যে তোমারে কেউ হইতেছে ধরো কোথায় পাঠাবে, ধরো তোমার ঢাকা পাঠাবে কোন একটা কাজ করতে। ওকে, তো তোমারে বলছে যে ভাই আমি আপনার ঢাকাতে পাঠাইতেছি, আপনার যাতায়াত খরচ দিতেছি, আপনি ঢাকায় যাবেন, গিয়ে ধরেন একটা কাজ করবেন। কাজটা হইতেছে কি যে টাঙ্কি মারবেন। ওকে, ক্যাম্পাস ঘুরে বেড়াবেন, ভালো কথা। তো আপনি ঢাকায় গিয়ে ক্যাম্পাস ঘুরবেন, খাবেন, ফিরবেন, ঠিক আছে। তো আপনারে আমি ঢাকা যাওয়া বাবদ একটা টাকা দিব, সেটা হচ্ছে 500 টাকা। এখন তুমি কিছুক্ষণ নাক সিটকাবা, ঘুরো মিয়া, 500 টাকার জন্য আমি কেন ঢাকা যাবো? তখন সে একটু দামাদামি করে বাড়াবে যে ভাই এক কাজ করেন, আপনাকে আমি একটু বাড়াই দিলাম 1,000 টাকা। তখন তুমিও নাক সিটকাবা, 1,000 টাকার জন্য আমি এই কাজ করবো জীবনেও না। তো সে আস্তে আস্তে বাড়াবে বাড়াবে বাড়াবে, বাড়ানোর একটা পর্যায়ে গিয়ে সে বলবে ভাই ঠিক আছে, এত কথা বাদ, আপনাকে আমি 5,000 টাকা দিব। আপনি 5,000 টাকায় যাবেন, ঢাকা গিয়ে ক্যাম্পাসে যাবেন, ক্যাম্পাস ঘুরে টুরে আমার একটা কাজ আছে, ধরেন অমুক জায়গায় আমার একটা সার্টিফিকেট তোলা লাগবে, আপনি সার্টিফিকেটটা তুলে নিয়ে আসবেন। আপনার ক্যাম্পাস হবে, ইয়া হবে। এখন তুমি আসলে কি করবা? তুমি দেখবা যে টাকার অ্যামাউন্টটা কত। 5,000 টাকা খুব বেশি কোনো অ্যামাউন্ট না। আচ্ছা ঠিক আছে, যাবো ক্যাম্পাস, সার্টিফিকেটটা কোনো ঠেকাসারা ভাবে তুলে চলে আসবো। ঠেকাসারা ভাবে তুলবো, অথবা যেহেতু তোমার কাছে অ্যামাউন্টটা খুব একটা পছন্দ হয় নাই, তুমি 5,000 টাকায় ঢাকা যাওয়া ঠিক আছে, ক্যাম্পাস ঘুরবা ঠিক আছে, বাট সার্টিফিকেট তুলবা না, ফিরে আসবা, বা ওখানেই চুপচাপ বসে থাকবা। এবারে তোমার ফোন করবে, ভাই আপনার যে টাকা দিয়েছি কাজ করছেন? বা বলবে যে, না ভাই আমি তো ঘুরেছি ক্যাম্পাস, শুধু আপনি তো সার্টিফিকেট তোলার টাকা দেননি। ওকে, মানে ব্যাপারটা হইতেছে এরকম যে তোমাকে যত বেশি টাকা দেওয়া হবে, যদি আমি একটু বাড়ায় তোমার 7,000 টাকা দিই, তুমি খুব তাড়াতাড়ি ঢাকা যাবা, খুব তাড়াতাড়ি ঢাকা গিয়ে খুব তাড়াতাড়ি সার্টিফিকেট তুলে ফিরে আসবা। তোমার অ্যামাউন্ট যত বেশি হবে, তত তোমার ওই লোকটাকে যে তোমার টাকা দিচ্ছে তার খুশি করার চাহিদা তোমার বেড়ে যাবে। ঠিক আছে? তো এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। ঠিক একই ভাবে ধরো বাংলাদেশ ক্রিকেট টিমের কাউকে তুমি পাঠাবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে। তো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট টাকা দিতে হবে। তুই তাকে বলো আমি 1,00,000 টাকা দিব তোরে, তুই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে আয়, ও বলবে না ভাই আমি যেতে পারবো না, এত কম টাকা আমি যাবো না। তারা যদি বলো না দেখ তোরে আমি 20,00,000 টাকা দিব, তুই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে আয়, সেও একবার ভাববে না ভাই 20,00,000 টাকা অনেক কম হয়ে যায়, তাও আমি যাবো না। আচ্ছা ভাই ঠিক আছে, তোর আমি 30,00,000 টাকা দিব বা 29,00,000 টাকা দিব, তুই যা, সে তাও যাবে না। বাট যেই মাত্র তুমি তাকে বলবো যে ভাই তোর আমি 30,00,000 টাকা দিব, তুই যা, সে একটু খুশি হয়ে যাবে, আচ্ছা 30,00,000 টাকায় ঠিক আছে যাবো। এই 30,00,000 টাকা সে যাবে, ওকে, বাট ভালো খেলবে তার কোনো গ্যারান্টি নেই। 30,00,000 টাকা অব্দি সে যাবে, খেলার জন্য যাবে, সে just যাবে, খেলবে, ভালো হইলে হলে, না হলে নাই, সে ফিরে আসবে, তারপরে খেলবেই না। ঠিক আছে, বাট যদি সে ভালো খেলতে চায়, ভালো খেলা, ওকে বাংলিশ লেখা লিখতেছে, তো সে যদি ভালো খেলতে চায়, তাকে 30,00,000 টাকার সাথে অ্যাডিশনাল যত বেশি টাকা দিবা, যত বেশি টাকা দিবা সে তত বেশি ভালো খেলবে, ব্যাপারটা এরকম। তবে একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা দিতে হবে, সেটা হচ্ছে 30,00,000। তুমি যদি 30,00,000 টাকা নিয়ে 29,00,000 টাকাও দাও, তাহলে সে বাংলাদেশ থেকে যাবে না, ওখানে খেলতে যাবে না। কিন্তু ধরো তুমি 30,00,000 টাকার সাথে 20,00,000 টাকা দিলা, তাহলে সে দেখা গেল যে প্রত্যেক ম্যাচে এভারেজে 40 রান করে করছে, ভালো রান করছে আর কি। এভারেজে 40 রান অনেক বড় কিছু। So, টাকার অ্যামাউন্ট যদি তুমি একটু বাড়ায় দাও, 30,00,000 টাকা তো দিতেছই, আরো 30,00,000 টাকা দিবা ভালো খেলার জন্য, তা ধরো একটু ম্যাচ ফিক্সিং করার জন্য দিবা, তো সে কাজটা ঠিকঠাক ভাবে করবে এবং যত দ্রুত পারাতে করবে। এই জিনিসটার সাথে আমাদের বাস্তবে অনেক কিছুই মেলে। আমি অনেক
কথা বলতে চাই বলি নাই, এগুলো বাদ দিলাম আপাতত। এইটা কেন আমি এভাবে কথাটা বলতেছি, তো দেখো আমাদের জীবনে সবারই হচ্ছে একটা মিনিমাম পারপাস থাকে, যে আমাদের এই মিনিমাম জিনিসটা ফুলফিল করা উচিত, ন্যূনতম একটা চাহিদা থাকে। ওই চাহিদাটা ফুলফিল করলে আমরা বেঁচে থাকবো, বাট আমাদের লাইফের কোনো গতি থাকবে কি থাকবে না সেটা সন্দেহর ব্যাপার আর কি। ওই পারপাসটা ফিল আপ হওয়ার পরে আমাদের যত বেশি কিছু থাকবে তত হচ্ছে কম্পারেটিভলি আমরা ধরো স্টেবল কন্ডিশনে থাকবো। যদিও আমি এটা স্বীকার করি মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি আপাতত। এটার সাথে সাথ কি আসলে, এটার সাথে সাথ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎক্রিয়া যেটাকে বলা হয়। এখন ফটো ইলেকট্রিক ইফেক্টের সাথে এটার কিরকম স্বাদ আর কি। তো ফটো ইলেকট্রিক ক্রিয়া বা ইফেক্ট যাই বলি না কেন, বাংলা ইংলিশটা মিশাই, ইফেক্ট বাট কালারটা মিশিয়ে দিলাম। তো বুঝতেই পারতেছো ফটো আসলে কি থেকে আসে, ফোটন থেকে আসে। ফোটন মানে আলোক কণা, কোথা থেকে একটা আলোর কণা পড়ছে, সেখানে কোনো একটা ইলেকট্রিক ইফেক্ট তৈরি হয়েছে, মানে সেখান থেকে কোনো একটা কারেন্ট যাওয়া শুরু করছে, জাস্ট আলো পড়ছে জন্য কারেন্ট গেছে। ব্যাপারটা এরকম হওয়া উচিত, এবং এই ব্যাপারটা ওরকমই। এবং আরেকটা কথা হইতেছে যে, বলে রাখি আইনস্টাইন কিন্তু এটার জন্য নোবেল পাইছিল। আইনস্টাইনের যে নোবেলটা আসছিল সেটা ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য আসছিল। আপেক্ষিকতা থিওরির জন্য বা রিলেটিভিটি থিওরির জন্য আইনস্টাইন কোনো নোবেল পায় নাই। সো বুঝতে পারতেছো যে হচ্ছে একটু বিদঘুটে লাগে শুনতে। যদি কাউকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয় যে আইনস্টাইন কেন কিসে নোবেল পাইছিল, সে বলবে আচ্ছা থিওরি অফ রিলেটিভিটি। বাট টু বি অনেস্ট এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য উনি নোবেলটা পাইছিল। এবং ফটো ইলেকট্রিক ইফেক্টের কাজটা আমরা ওই যে ক্রিকেট খেলা নিয়ে একটু কাহিনী কীর্তন করে আসলাম সেরকম ভাবেই চিন্তা ভাবনা করবো, আশা করি ওভাবেই হবে আর কি। তো ফার্স্টে একটা বলি, ইলেকট্রিক ইফেক্ট যেহেতু একটা ইলেকট্রিক কাহিনী কীর্তন আছে, সো এখানে প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকা উচিত। আর সেখানে ফটো বা ফোটন পড়ার একটা জায়গা থাকা উচিত, কারণ সেখানে ফটো কথাটা আছে। তো ধরো একটা পাত যেখানে এসে আলো পড়বে, আর এটা হচ্ছে এরকম। ওকে, তো এটা যেহেতু একটা ধরলাম যেখানে আলো পড়বে, এটা হচ্ছে নেগেটিভ একটা পাত ধরলাম, আর এই পাশে ধরলাম একটা পজিটিভ পাত আছে, ধরলাম আপাতত। এবং পুরো জিনিসটা একটা টিউবের মধ্যে আছে, ধরো হচ্ছে এরকম একটা টিউবের মধ্যে আমি রাখছি জিনিসটাকে। ভালো কথা, জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা জিনিস চিন্তা করবো আমরা, আর কিছু না। তো কথা হচ্ছে এখানে ফটো পড়বে মানে ফোটন পড়বে, আলো পড়বে। তো এই পাতের উপরে যদি হচ্ছে সে আলো পড়ে, আমরা জানি আলো হচ্ছে এই যে পড়ে আর কি, ভালো কথা, মানে একটা ওয়েভ আর কি। তো আলোটা হচ্ছে তুমি টাকার মতো করে চিন্তা করো, যে প্রথমে তাকে হচ্ছে ধরো 1 হার্টজে আলো দিলা, ও কিছুই করবে না, যেমন ছিলাম তেমন, আমি যাবো না, কোনো ইলেকট্রন এখানে প্রভাবিত হবে না, যেটা একটা ইলেকট্রিক ইফেক্ট, কিছুই দেখা যাবে না। তুমি একটু বাড়াইলা যে ভাই ঠিক আছে, একে তুমি রাজি হচ্ছিস না, আমি তোরে 10 দিচ্ছি, তুই যা। না, ওই তার উপরে কিছু হবে না, মানে এখানে কিছুই দেখতে পারবে না। আমি ধরো এখানে একটা অ্যামিটার ট্যামিটার কিছু একটা দিয়ে রাখছি, যে কারেন্ট টারেন্ট যায় কিনা এটা বোঝার জন্য, কিছুই হবে না। তারপরে ধরো হইতেছে আমি এখানে তোরে 20 দিলাম, 20 হার্টজ, ভাই তুই যা। তাও যাবে না। বাড়াইতে 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 একটা পর্যায়ে 49 হার্টজ অব্দি আমি বললাম যে ভাই তোরে আমি 49 হার্টজ দিতেছি, তুই একটা ইলেকট্রিক ইফেক্ট দেখা, ওই দেখাবে না। বাট যেই মাত্র আমি জিনিসটাকে 50 করলাম, তো আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়েছি। বাট রাজি হওয়ার জন্য কি হবে, সে জাস্ট হচ্ছে একটা ইলেকট্রিক ইফেক্ট, মানে কি ইলেকট্রন চলবে, জাস্ট একটা ইলেকট্রন চলবে। ধর এখান থেকে তাহলে একটা ইলেকট্রন জাস্ট বের হয়ে এখানে আসছে, বাট ওই যে ধীর গতি, সে অসীম সময় পরে গিয়ে হচ্ছে ওপাশে ইলেকট্রনের চার্জ প্রবাহ হবে। টাকা কম দিচ্ছে, ও বেশি কাজ করবে না, স্বাভাবিক। দেন তুমি 50 হার্জ দিয়ে দেখলা যে সেই ইলেকট্রনটা যাইতে রাজি হয়েছে, ঠিক আছে, বাট অসীম সময় ধরে সে যাবে, এটা কোনো কথা হইলো, মানে সে যাবেই না কেন, সে জাস্ট বের হয়ে যে ঠিক আছে আমি যাইতেছি এটা, বাট সে যাইতেছেই না। বাট তুমি যখন ওটা একটু টাকা বাড়াই দিবা, ধরো হচ্ছে একটু 60 হার্জ দিলা, তাহলে কি হইলো, সে বের হইছে হইছে ঠাস করে ওখানে চলে গেছে। এবং ধরো তার যাইতে সময় লাগছে 10 সেকেন্ড, আমি ধরলাম আপাতত। আমি ধরো ওরা 60 হার্জ শক্তি দিছি, এর মধ্যে 50 হার্জ সে কিসের জন্য হয়েছে, 50 হার্জ অবশ্যই তার লাগবে হচ্ছে বের হইতে, যে আমি এখান থেকে বের হবো, আমাকে 50 হার্জ দিয়ে বের করা লাগবে। জেলখানা থেকে ধরো বের হবো, 50 হার্জ দিয়ে বের হবে। আর তুমি যত টাকা দিবে আমি তত দ্রুত ওখানে চলে যাবো, ব্যাপারটা এইরকম। 50 হার্জের থেকে যত বেশি দিবা, আমি তত দ্রুত ওখানে চলে যাব। এখন তুমি ধরো ওরা 70 হার্জ দিবা, বা হচ্ছে ধরো 120 হার্জ দিবা, ও ধরো হচ্ছে জিনিসটা 5 সেকেন্ডে যাবে। বা এইভাবে তুমি হচ্ছে বাড়াও, তুমি ওটা হচ্ছে 200 হার্জ দিবা, ধরো 3 সেকেন্ডে যাবে। এরকম করে হচ্ছে সে একটা অ্যামাউন্ট, আমি আপাতত র্যান্ডমলি কিছু মান নিতেছি বোঝানোর জন্য। তো আমি আসলে ওকে যত হার্স দিব, যত হার্স শক্তি দিব, ও তত দ্রুত হচ্ছে সেখানে যাবে। তো এইখান থেকে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে ওর কাহিনীটা সূচনা করার জন্য ও আসলে বের হবে, এই জিনিসটা সূচনা করার জন্য আমাকে একটা ন্যূনতম পরিমাণের কম্পাঙ্ক দেয়া লাগে। আমি পুরো জিনিসটা আবার এক্সপ্লেইন করবো, আপাতত জাস্ট একটা হালকার উপর ঝাপসা ধারণা দিচ্ছি। তো একটা ন্যূনতম শক্তি তাকে দেয়া লাগে, এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, ওকে।
একটা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ন্যূনতম দেয়া লাগে, যে এটা না দিলে সে খেলবেই না। মুস্তাফিজের ধরো হচ্ছে এত টাকা না দিলে সে আইপিএলে যাবেই না, ন্যূনতম একটা টাকা থাকে। ইভেন তুমি দেখবা যে হচ্ছে যখন নিলাম হয় ক্রিকেটে, তখন হচ্ছে তাদের একটা ন্যূনতম অ্যামাউন্ট থাকে, মানে মিনিমাম পে স্কেল, যে আমাকে যদি আইপিএল খেলাইতে হয় আমাকে মিনিমাম এই টাকাটা দিতে হবে। দেন ওই মিনিমাম পে স্কেল থেকে তার নিলাম টাকা শুরু হয়। এক টিম ওই মিনিমাম পে স্কেলটাই বলে যে আচ্ছা আমি এত টাকাই দিব, আসো। আরেক টিম বলবে না আমি আরো 10 লাখ বাড়াই দিব, তুমি আমার কাছে আসো। সে বলবে যে, তারপর ওই টিম আবার বলবে যে না আমি তাহলে 20 লাখ বাড়াই দেবো, তুমি আমার কাছে আসো। এভাবে করতে করতে যে বেশি টাকা দিতে চায় ওই প্লেয়ারটা সেই টিমে চলে যায়। একদম সেম কাহিনী হলো ফটো ইফেক্টে, বাট একটা মিনিমাম পে স্কেল লাগে। ইলেকট্রিক ইফেক্টের জন্য এই পে স্কেলটা টাকা না, এটা হচ্ছে একটা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আর এই ন্যূনতম যে ফ্রিকোয়েন্সিটা তার দরকার, এটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি যেটা না হইলে হবেই না, সূচন কম্পাঙ্ক। বাট আমি তোমার সূচন কম্পাঙ্ক পরিমাণ টাকা দিলাম, তুমি জাস্ট হচ্ছে ধরো বাংলাদেশ থেকে আইপিএল খেলতে গেছো, এই টাকার জন্য জাস্ট খেলতেই গেছে, তুমি ভালো করে খেলবাও না, ভাই আমি যত টাকা চাইছি তার থেকে বেশি দেয় নাই, যত বেশি দিবা আমি তত ভালো খেলবো, ব্যাপারটা এরকম। ওকে, তো এই যেটা তোমাকে লাগবেই মিনিমাম সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এবং সূচন কম্পাঙ্কটা আসলে একটা কম্পাঙ্ক, বাট কোনো শক্তি না, কোনো শক্তি না। আমরা জানি কম্পাঙ্কের সাথে শক্তির একটা সম্পর্ক আছে, ই ইজ ইকাল টু এইচ এফ, বা কখনো কখনো দেখবে এটাকে লেখা হয় এইচ মিউ। মিউ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে এফ ও ফ্রিকোয়েন্সি একই জিনিস, একটা লাউ আর একটা কদু। ন্যূনতম একটা শক্তিটা লাগবেই, এই শক্তিটাকে আমরা বলি কার্যাপেক্ষক। তার ন্যূনতম যে কম্পাঙ্কটা লাগে সেটা ধরো এফ নট, অথবা সেটাকে ধরো হচ্ছে মিউ নট, যেটাকে আমরা বলছি সূচন কম্পাঙ্ক। তাহলে ন্যূনতম যে শক্তিটা তার লাগতেছে সেটা হচ্ছে এইচ এফ নট অথবা এইচ মিউ নট, এটা হচ্ছে ই নট ধরলাম আমি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কার্যাপেক্ষক, মানে কাজ শুরু হইতে যে অপেক্ষাটা করা লাগে, যে পরিমাণ টাকা আসা অব্দি ধরো তুমি অপেক্ষা করতেছো, সেটা কার্যাপেক্ষক। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কার্যাপেক্ষক হচ্ছে শক্তি, আর সূচন কম্পাঙ্ক হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর শক্তির মধ্যে ইকুয়েশন হচ্ছে এটা। আমি জিনিসটা আবার ক্লিয়ার করবো, এখানে অনেক ভিজিবিজি হয়ে যাচ্ছে। আর যত বেশি টাকা দিবা তত বেশি গতি নিয়ে হচ্ছে সে কাজটা করে দেবে, এইটা হচ্ছে তার গতিশক্তি। বাকি শক্তিটা হচ্ছে গতিশক্তি, এক্সট্রা টাকা দিলে গতিশক্তি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু এখন সামারি করি, মানে এইটুকু বুঝতে পারছো আমাদের রিয়েল লাইফের সাথে জিনিসটা কিভাবে খাটে। আরেকটা মজার জিনিস বলি, এই জিনিসটা সোলার প্যানেলেও দেখতে পাবা। ওকে, সোলার প্যানেলও আসলে সেম কাইন্ড অফ ইফেক্ট কে কাজে লাগানো হয়। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট খুবই চমৎকার একটা জিনিস। একটা পাথ, এই পাথটা থেকে আমি ইলেকট্রন বের করব, এই পাথটা থেকে আমি ইলেকট্রন বের করব। এখন এই ইলেকট্রনটাকে আমি এখান থেকে একটা শক্তি দিব যেন সে এখান থেকে বের হয়ে আরেকটা পা থাকবে, সেই পাতে গিয়ে হচ্ছে আঘাত করতে পারে। জাস্ট লাইক হচ্ছে এই ধরো একটা পাত, ওকে, এই পাতটাতে গিয়ে সে ইলেকট্রনটা যেন আঘাত করতে পারে। ধরো এই পাতটা হচ্ছে একটা তারের সাথে কানেক্টেড করে রাখছি, আর ধরো এটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে স্বাভাবিকভাবে। এখন কথা হচ্ছে ভাই আপনি ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কেন এই বরাবর দিলেন, নেগেটিভ প্রান্তটা এই বরাবর, পজিটিভ কেন এই বরাবর? কারণ এখান থেকে ইলেকট্রন বের হবে, তো এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকা উচিত, এখানে অনেক বেশি ইলেকট্রন থাকা উচিত, ইলেকট্রন অনেক বেশি থাকা উচিত। তো ওই জন্য সেটটাকে নেগেটিভ দিলাম, যেন ইলেকট্রন বের হইতে পারে। আরেকটা কারণ আছে, আমরা জানি এই পুরো জায়গাটাতে অনেক বেশি নেগেটিভ চার্জ ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখানে অনেক বেশি ইলেকট্রন আছে। তো ইলেকট্রন বেশি থাকার জন্য ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, যার ফলে ইলেকট্রনটা বাধ্য হবে এখান থেকে বের হয়ে ওই পাশে চাইতে। ওকে, বাধ্য মানে সে একটা শক্তি দিলে সে ওখান থেকে চলে যাবে, সে জাস্ট লাইক রোহিঙ্গা, সে ভালো থাকতে চায়। এখন তারে তুমি কিনে নিবা। এখন ধরো তুমি এই ইলেকট্রনটা প্রথমেই কখনো বের হবে না, প্রথমেই কখনো বের হবে না, মুস্তাফিজের মতো বা হচ্ছে কোনো একটা প্লেয়ারের মতো তাকে ন্যূনতম টাকা দিতে হবে। এখন ন্যূনতম টাকা তো মানুষ খায়, বাট ইলেকট্রন যেটা খায় সেটা হচ্ছে কম্পাঙ্ক বা একটা শক্তি খায়। তো তাকে একটা ন্যূনতম শক্তি দিতে হবে, সেই শক্তিটা হচ্ছে এফ নট। ধরো এফ নট এর মান হচ্ছে 100 হার্জ মনে করো। এখন তুমি যদি তাকে 99 হার্জও দাও, বলবে না আমি যাব না, একদম জেদি একটা মানুষের মতো কাজ করে বসে থাকবে যে আমি বেরিয়ে হবো না এখান থেকে, কি করবি, এত কম টাকা বের আমি মান সম্মান খাবো না, হবে না। বাট তুমি যেই মাত্র 99 থেকে বাড়ায় 100 হার্জ দিচ্ছ, সেই মাত্র ইলেকট্রনটা বলতে আচ্ছা ঠিক আছে আমি যাব, বাট অসীম সময় আমি জাস্ট বের হবে, সেই ইলেকট্রনটা এখান থেকে জাস্ট বের হবে। মানে ওর বের হইতে যে টাকাটা লাগে বা যে কম্পাঙ্কটা লাগে সেটা হচ্ছে 100 হার্জ। এই কম্পাঙ্কটাকে আমরা বলতেছি সূচন কম্পাঙ্ক। এবং এই কম্পাঙ্কের যে শক্তিটা আছে, শক্তিটা আছে সেই শক্তিটা হচ্ছে ই ইজ ইকাল টু এইচ এফ নট। এই শক্তিটাকে আমরা বলি কার্যাপেক্ষ, মানে কাজ শুরু করতে এই শক্তি পাওয়া অবধি অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে কার্যাপেক্ষ।
আমি এভাবে চিন্তা করতাম, যদি এইসব বাংলা আমি বুঝি না। ওকে, এইভাবে কার্যাপেক্ষক কিভাবে চিন্তা করা যায় কিনা জানি না, বাট আমি এভাবে চিন্তা করতাম, আমার কাছে সহজ লাগে। কার্যাপেক্ষক হচ্ছে সূচক কম্পাঙ্কের যে শক্তি, সেটা হচ্ছে কার্যাপেক্ষক। ইলেকট্রনটা এখান থেকে জাস্ট বের হইলো, এখন হচ্ছে ভালো খেলার পালা। ওকে যত বেশি টাকা দিবা, ওই তত বেশি হচ্ছে ভালো খেলবে বা তত দ্রুত কাজটা করে দেবে। তার কাজ কি? তার কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে এইদিকে চলে যাওয়া। আরে অদ্ভুত, ওর কাজ হচ্ছে ওইখান থেকে বের হয়ে এইখানে যাবে, এই জাস্ট এই পাত্রটাতে যাবে। এখন এই পাত্রটাতে গেলে কি হবে? একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, ধরো এখানে একটা ইলেকট্রন আসছে, সেই ইলেকট্রনটা তখন এইদিকে ফ্লো হবে, এইদিকে ফ্লো হবে, যার ফলে একটা আমি এই পাশে একটা কারেন্টের প্রবাহ দেখতে পারবো, কারেন্টের প্রবাহ দেখতে পারবো, যার ফলে একটা ইলেকট্রিক ইফেক্ট তৈরি হচ্ছে। ওকে, তড়িৎ ক্রিয়া তৈরি হচ্ছে, তড়িৎ মানে কারেন্ট। তো এই ইলেকট্রিক ইফেক্টটা হইতেছে কেন? তাকে আমি একটা শক্তি দিয়ে ওখানে পাঠাইতেছি, ইলেকট্রনটাকে একটা পাত থেকে একটা পাতে পাঠাচ্ছি। নইলে দেখো মাঝখানে জায়গাটা কিন্তু ফাঁকা, যাওয়ার মতো কোনো জায়গা নেই, বাট একটা ইলেকট্রন কিন্তু গতিশীল হইতে পারে শূন্য মাধ্যমেও, শূন্য মাধ্যমে ইলেকট্রন গতিশীল হইতে পারে। So, এই সিনারিওটাতে যেটা হবে, তাকে একটা শক্তি দেবো, শক্তি দিয়ে সে এখান থেকে এখানে যাবে। এখানে যখন যাবে তখন এর পাশে একটা ইলেকট্রনের ফ্লো তৈরি হইতেছে এইদিকে, তাহলে কারেন্টের ফ্লো তৈরি হবে উল্টা দিকে, কারেন্ট যাবে এইদিকে। সো এখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে যত বেশি ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, আমি তত বেশি কারেন্ট এখান থেকে পাবো। সূর্যের ক্ষেত্রেও সেম, তুমি সোলার প্যানেলে যদি দেখো, যত বেশি রেডিয়েশন আসতেছে, আলোর তীব্রতা বাড়তেছে, আলোর তীব্রতা যত বেশি বাড়তেছে তত বেশি পরিমাণে আমার ব্যাটারিতে চার্জ হতে দেখতেছি। তো সোলার প্যানেলও সেম কাইন্ড অফ মেকানিজম খাটে। ওকে, যদি আমি কারেন্টের দিকে এখানে ভুল দেখাইছি, আজ প্যারা নাই কেউ, এটা ইলেকট্রনের দিক ধরে না। ঠিক আছে, তো এবার আসি যে আমি ওকে ধরো ফ্রিকোয়েন্সি 100 হার্জ দিচ্ছি না, আমি ওকে প্রায় 150 হার্জের ফ্রিকোয়েন্সি দিব, প্রায় 150 হার্জের ফ্রিকোয়েন্সি দিব। তাহলে 150 হার্জের ফ্রিকোয়েন্সির জন্য তার একটা ফ্রিকোয়েন্সির অংশ ধরো হচ্ছে তার আহ একটা অংশ, ধরো আমি তাকে যে শক্তিটা দিচ্ছি প্রায় 150 হার্জের, ফ্রিকোয়েন্সি মান 150, এই যেখানে লিখে রাখছি, তো তাকে শক্তি দিচ্ছি এইচ এর, এফ পরিমাণ শক্তি দিচ্ছি। পুরা শক্তিটা কি সে বের হওয়ার জন্য ব্যবহার করবে? না, সে বের হওয়ার জন্য শক্তি ব্যবহার করবে Hf0 পরিমাণ। এইটুকু শক্তি জাস্ট সে বের হইতে ব্যবহার করবে, যেটা ছাড়া সে বের হইতেই পারবে না। বের হওয়ার পরে তাকে বাকি যত বেশি টাকা দিবা, সে তত দ্রুত হচ্ছে এখান থেকে চলে যাবে, তত দ্রুত শক্তি সম্পন্ন অবস্থায় সে হচ্ছে এই পাশে চলে যাবে, মানে ইলেকট্রনটা ফ্লো করবে। তাহলে এখানে আরেকটা শক্তি থাকতেছে, এই যত দ্রুত হবে তত ভালো, এটাকে বলা হয় গতিশক্তি। তুমি বাদ বাকি যত টাকা দিবা তত টাকা তার গতিশক্তিতে কাজ লাগবে, এবং তত বেশি শক্তি নিয়ে এসে যাবে। এবং গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12 mv², এইটা। তো তুমি যদি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট লিখেও সার্চ করো কোথাও গিয়ে, আমি জাস্ট হচ্ছে দেখাই এখানে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তাহলে এখানে দেখো হচ্ছে অনেকগুলো তুমি ছবি টবি পাবা, সেম কাইন্ড অফ মেকানিজম এখানে খাটে। যেমন এই জায়গাটাতে দেখো, এই ছবিটা মোটামুটি, এই পরে ব্যাটারি চিত্রটা হচ্ছে পরে আমরা এক্সপ্লেইন করবো, এটা নিয়ে এত বেশি ভাবার দরকার নেই। আমার ভালো হয় যদি হচ্ছে আমি ছবিটা ডাউনলোড করে রাখি। Open image in new tab. একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, ফটো লিখুন, এখানে একটা ভোল্টেজ পাবা। এইসব এই নিচের মেকানিজম নিয়ে ভাবার দরকার নেই, এটা আমরা পরে আলোচনা করবো। আমি এটা ছবি নিচ্ছি জাস্ট কাজটা সহজ করে রাখার জন্য আমার। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। বাইজুস.com, এটা অনেক ভালো একটা চ্যানেল লার্নিং এর জন্য। আচ্ছা, আচ্ছা, এখন এখানে দেখি আমরা, খেয়াল করো, এটা হচ্ছে একটা নেগেটিভ পাথ, যেখানে একটা আলো এসে পড়তেছে, এই যে আলো মানে একটা ফ্রিকোয়েন্সি এসে পড়তেছে, সেই ফ্রিকোয়েন্সিটা ধরো হচ্ছে এফ পরিমাণে, বাট তার ন্যূনতম যেটা লাগে সেটার থেকে অবশ্যই অবশ্যই যে আলোটা পড়তেছে তার থেকে বেশি হইতে হবে, নইলে হচ্ছে ব্যাটারি ভালো চার্জ হবে না। ব্যাপারটা এরকম, যখন এখানে আলো পড়তেছে তখন ইলেকট্রন বের হচ্ছে একটা শক্তি দিয়া, বের হওয়ার পরে ইলেকট্রন দ্রুত বেগে অগ্রসর হচ্ছে। ইলেকট্রনের জন্য দুইটা শক্তি লাগে, একটা শক্তি হচ্ছে তার বের হইতে লাগে, একটা শক্তি তার লাগতেছে বের হইতে, এবং একটা শক্তি লাগতেছে তার গতিশীল হইতে। তাকে তুমি যত বেশি শক্তি দিবা তত বেশি সে গতিশীল হবে। ওকে,
আর বের হওয়ার যে শক্তিটা সেটা ন্যূনতম, যে এই শক্তিটা ফিক্সড, বের হওয়ার শক্তিটা ফিক্সড। ধরো তুমি জেলখানা থেকে বের হবা, তো তোমার 1 লাখ টাকা দিলেই হইতেছে। এখন তুমি 1 লাখ টাকা বেশি কেন দিতে চাবা? 1 লাখ টাকাতে হইতেছে ন্যূনতম। But তাড়াতাড়ি বাসা পৌঁছার জন্য বেশি টাকা দিতে হবে, হয়তো এরোপ্লেনে গেলে বেশি টাকা লাগবে, বাসে গেলে হচ্ছে আরেকটু বেশি কম লাগবে, আর ট্রেনে গেলে অনেক আসতেই যাবা এবং আরো কম লাগবে। ব্যাপারটা এরকম, সাইকেলে গেলে তো লাগবেই না। তো যাই হোক না কেন, তোমাকে শক্তিটা দুইটা কাজে দিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা তুমি কই থেকে পাচ্ছ? বের হওয়ার টাকা লাগতেছে, গতিশীল হওয়ার টাকা লাগতেছে, এই টাকাটা আলো থেকে আসতেছে। তাহলে এইটা হইতেছে তোমার আলো থেকে আসা টাকা, আলোর থেকে আসা শক্তি। এভাবে লিখলাম আমি, আলো থেকে আসা শক্তি। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতেছি, মানে হচ্ছে আমি একটা মাত্র ফোটন নিয়ে কথা বলতেছি, মাত্র একটা ফোটন নিয়ে। বাট আলো যখন আসে তখন একটা ফোটন নিয়ে আসে না, আলো অনেকগুলো ফোটন নিয়ে আসে। এবং যত বেশি ফোটন তত বেশি তীব্রতা। দেখো, সূর্য থেকে শীতকালেও আমরা আলো দেখি, গ্রীষ্মকালেও আলো দেখি, বাট দুইটা আলোর মধ্যে তফাৎ থাকে। কারণ দুইটা আলোতে সমান পরিমাণ ফোটন আসে না, একটা ডিফারেন্স থাকে আর কি। কি বলে, হচ্ছে তির্যক গতিপথের জন্য আর কি। তাহলে যত বেশি ফোটন আসে, ধরো এন সংখ্যক ফোটন আসছে, তুমি তত বেশি আলোটা তীব্র হইতে দেখবা। আর তীব্র আলোতে বেশি সোলার ভালো চার্জ হয়, এটা তো বুঝোই, তত বেশি তীব্রতা। ওকে, তাহলে ধরো একটা ফ্রিকোয়েন্সির জন্য এফ আসলে এন সংখ্যক ফোটনের জন্য এন এফ আসবে। আমরা এইটুকু কাজ পরে করবো, বাট এটা খুব বেশি কাহামরি ডিফারেন্স ফেলে না। বাট আমি এটা তাও লিখে রাখবো এখানে। Okay, আমি ফর্মুলাটাকে একটু ডেরাইভ করে ফেলি। আমি ওকে যে শক্তিটা দিচ্ছি সেটা হচ্ছে এফ পরিমাণ ফ্রিকোয়েন্সির শক্তি। তার বের হইতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা এফ নট পরিমাণ ফ্রিকোয়েন্সির শক্তি। এবং গতিশীল হবে সে যে বেগে, সেটা হচ্ছে ভি, ভি বেগে। এবং আমি ধরতেছি অন্য কোথাও কোনো শক্তির অপচয় হচ্ছে না, তাহলে এই ভি বেগটাই হবে ভি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন? অন্য কোথাও যদি শক্তি অপচয় হইতো তাহলে এর থেকে কম বেগ পাইতাম, বা শক্তি অপচয় হলে তো শক্তি নষ্ট হয়ে যাইতো, তখন আর গতিশীল হওয়ার পুরো শক্তিটা পাইতাম না। ধরো গতিশীল হইতে আমার 100 জুল শক্তি লাগতেছে, বাট হচ্ছে অন্য কোথাও আমার 10 জুল নষ্ট হয়ে গেছে, তাহলে আমার শক্তি কমে যাচ্ছে, 90 জুল হয়ে যাচ্ছে। 90 জুল হলে কি হচ্ছে, আমার গতিটাও কমে যাবে স্বাভাবিকভাবে। তো এটাই, এটা ম্যাক্সিমাম যেটা পাইতে পারবা, এটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে এবার চিন্তা করি, আলো থেকে আসা শক্তি কত হইতে পারে? এইচ এফ। বের হইতে কত শক্তি লাগতে পারে? এইচ এফ নট। আর গতিশীল হইতে কত শক্তি লাগবে? হাফ এম ভি ম্যাক্সিমামের স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা, এইটা হচ্ছে মেইন ফর্মুলা। এখন এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের ফর্মুলা, এবং খুবই সিম্পল একটা ফর্মুলা, খুবই সিম্পল কিছু কমন সেন্স কাজে লাগে এটা করা যায়। এটা নিয়ে আর কিছু কথা বলা উচিত। প্রথমে এই এফ নটটাকে আমরা কি বলি? যে কম্পাঙ্কটা না আসলে জিনিসটা সূচনাই ঘটবে না, এটাকে তাই আমরা বলি সূচন কম্পাঙ্ক, যে এই কম্পাঙ্ক আসাই লাগবে, বা স্টার্টিং ফ্রিকোয়েন্সি নাকি যেন এটা বলে। আর এই শক্তি পুরাটা, পুরাটা একটা শক্তি, এই শক্তিটা না হইলে কাজটা শুরুই হবে না। ওই কম্পাঙ্ক এসে সূচনা হবে না, তাহলে ওই কম্পাঙ্ক এসে যে শক্তিটা দিবে, ওই শক্তিটা না থাকলে কাজ শুরুই হবে না। দুটো একই কথা, একই জিনিস, শুধু কম্পাঙ্ক আর শক্তি, কম্পাঙ্কটাকে শক্তিতে করা আর কি, রূপান্তর করা। এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষ। যদি অবজেক্টিভের প্রশ্ন আসে যে কার্যাপেক্ষ আসলে কি জিনিস, কোনো ফ্রিকোয়েন্সি কিনা, উত্তর হচ্ছে কার্যাপেক্ষ হচ্ছে এক ধরনের শক্তি, এবং এই শক্তিটাকে মেজার করা হয় ইলেকট্রোভোল্ট এককে। একটা আমরা জানি ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹ জুল। ওকে, আর এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, সিম্পল কথাবার্তা। এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি, এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। এইটুকু হচ্ছে একদম সিম্পল কথাবার্তা। তো আমরা একটা ছোট্ট অঙ্ক টঙ্ক দেখবো, অঙ্ক টঙ্ক না দেখলে আসলে কাজটা কিছুই হয় না। এখানে আরো ব্যাপার স্যাপার আছে কিছু, যেটা আমি পরে বলবো। আপাতত আমাদের এইটুকু জিনিসপাতি দিয়ে আসলে কাজটা হয়ে যায়। এখন আমরা সিম্পলি কিছু অঙ্ক দেখি। আহ ফার্স্টেই কঠিন অঙ্কতে কি যাওয়া উচিত? হ্যাঁ, যাওয়া উচিত, আমি এক্সপ্লেন করে দেবো পুরোটা টোটাল। ওকে, কোথায় গেছে কঠিন অঙ্ক? এই যে একটা হচ্ছে কুয়েটে আসছে 14-15 সালে। আমরা হচ্ছে এক কাজ করি, পুরো জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে এটাকে সেভ করে রাখি। এই প্রশ্নটা নিয়ে আমরা কুয়েটের, আচ্ছা অ্যান্সার সবাই নিলাম, তাহলে হচ্ছে সিম্পলি এক্সপ্লেন করাটা সুবিধাজনক হবে। কুয়েট, তো স্লাইডে জিনিসটা অ্যাড করে দিলাম, তাহলে বেটার হয়। এর আবার কি হলো? জাস্ট 1 সেকেন্ড, আচ্ছা এটা একটু সারা
আচ্ছা, আমরা স্লাইড ওটাতে না যাই, আমরা এখানেই করি, এখানে ঝামেলা করতেছে। ফার্স্টে যতটুকু আমাদের চিত্রে ছিল না ততটুকু চিত্র অ্যাড করবো প্রশ্নটা বোঝার সুবিধার্থে। ওকে, আর হইতেছে যে এরকম। তো ভালো কথা দেখো, তার এত হার্শ কম্পাঙ্কের একটা বিকিরণ আসবে ধাতব পৃষ্ঠে। এখন এত সর্বোচ্চ শক্তি, এই শক্তিটা হচ্ছে গতিশক্তি, আর ইলেকট্রন গতিগত হচ্ছে ধাতুর সূচন কম্পাঙ্ক কত। আচ্ছা, একটা কথা বলা উচিত আমার এখানে, Just one second, ঝামেলা করতেছে যেন। জিনিসটাকে একটু ফর্মুলাটাকে একটু সিম্পলিফাই বলে দিই। এখানে একটু ফর্মুলাটাকে আরো সিম্পলিফাই করা যায় এভাবে, যে হচ্ছে এই বরাবর যে কম্পাঙ্কটা আসতেছে, এই জিনিসটাকে, যে শক্তিটা আসতেছে সেটা শুধু ই লিখলাম, যে ই পরিমাণ শক্তি আসতেছে, বের হইতে যে শক্তিটা লাগতেছে যেটাকে আমরা কার্যপেক্ষক বলি সেটাকে আমরা ই নট লিখলাম, প্লাস যে শক্তিটা গতি শক্তি সর্বোচ্চ সেটাকে লিখলাম ডাব্লিউ ম্যাক্স। ডাব্লিউ হচ্ছে কাজ হচ্ছে আর কি যতটুকু, তত ম্যাক্স লেখা যায়, এভাবে লেখা যায়, তো সর্বোচ্চ শক্তি আর কি। ওকে, ফর্মুলাটা একদম সিম্পল আর কি। সো এই দুটা ফর্মুলা আমাদেরকে একটু হচ্ছে আইডেন্টিফাই করে রাখা লাগবে, দুইটা আমাদের ইম্পর্টেন্ট। একই, একটা লাউ আর একটা কদু, বাট নিচেরটা অনেক বেশি সিম্পলিফাইড ভার্সন। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে আসলে ক্লিয়ার হয় না। তো কথা হইতেছে, উম একদম ভেঙে ভেঙে দেখানোর জন্য আমাকে স্লাইডে জিনিসটা দেখানো উচিত। স্লাইডে দেখানোর ট্রাই করি জিনিসটা, দাঁড়াও। এই আবার আমি কোথায় সেভ করলাম, তাজ্জব ব্যাপার। আবার খুঁজতে যাবো কোথায় সেভ করবো। হম, আচ্ছা বুঝতে পারছি, এখানে সেভ করি। আচ্ছা, এই প্রবলেমটা পেয়ে গেছি, এবার হচ্ছে আমাদের একটু সময় লাগছে যদিও, এবার সলভ করা যাবে। আচ্ছা, তো এইখানে আমরা আসলে পুরো চিত্রটা নিয়ে নিয়ে সলভ করি, আমাদের যাতে এক্সপ্লেইন করাটা অনেক বেশি ইজিয়ার হয়। আমরা একটু আগে যে চিত্রটা নিচ্ছি এটা, আচ্ছা দুইটা জিনিস একদম ফেস টু ফেস নিয়ে আমরা এখন কাজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো, প্রবলেম হচ্ছে আগানোর ট্রাই করার ক্ষেত্রে প্রথমে দেখি আমাদেরকে একটা কম্পাঙ্ক দিচ্ছে, সূচন কম্পাঙ্ক না, অন্য একটা কম্পাঙ্ক বলছে, এত কম্পাঙ্কে কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়ছে। যদি সূচন কম্পাঙ্ক হইতো আগে প্রশ্ন বলে দিত, তাহলে এই যে আলোটা প্রথমে ধাতব পৃষ্ঠে পড়তেছে অসীম থেকে এসে, এটা হচ্ছে ওই কম্পাঙ্কে আলো পড়তেছে, অর্থাৎ অবশ্যই বেশি টাকা দিতেছে। এই কম্পাঙ্কটা হচ্ছে এফ। এফ এর মানটা তোমাকে বলে দিচ্ছে কত, দেখো 5 × 10⁻⁴। এখন এখানে এসে কম্পাঙ্ক পড়ছে, এখান থেকে একটা ইলেকট্রন কি করবে, এখান থেকে বের হয়ে এই দিকে রওনা করবে। এই যে ইলেকট্রন এইদিকে রওনা করবে, ভালো কথা। তাহলে এই দিকে যে ইলেকট্রন রওনা করবে তাহলে বের হইতে একটা শক্তি লাগে, সেটা হচ্ছে এফ নট পরিমাণ কম্পাঙ্কের শক্তি। আর বাদ বাকি যে শক্তিটা সেটা হচ্ছে তার গতিশক্তি। এখন এই যে গতিশক্তিটা আছে তার ডাব্লু, এর মানটা বলে দিচ্ছে ম্যাক্সিমাম, মানে ডাব্লু বলছিলাম ম্যাক্সিমাম কেন, কোনো শক্তি নষ্ট হচ্ছে না। যদি শক্তি নষ্ট হয় তাহলে এর থেকে কমে যাবে, বাট এর থেকে বেশি হওয়া কখনো সম্ভব না। আর তো নতুন করে শক্তি সৃষ্টি হচ্ছে না, তাই তো? তাহলে সর্বোচ্চ এত পরিমাণ শক্তি লাগবে। ওয়াইফাই কি আছে? যেহেতু সঙ্গম স্টুডেন্ট, এক্সট্রিমলি সরি, সিঙ্গাপুরে আসলে কারেন্ট চলে যাওয়ার জন্য আমাদের অনেক ঝামেলা হইতেছে। কথায় কথায় কারেন্ট চলে যায় সিঙ্গাপুরে। 1 ঘন্টার লোডশেডিং হচ্ছে, এখন 3 ঘন্টা করে হচ্ছে। যতই হোক, সিঙ্গাপুর তো হয়েছে, লোডশেডিং আসলে ফ্যাক্ট না। তো
যে কথাটা বলতেছিলাম যে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি আলো আসতেছে সেটা 5 × 10⁻14, একটা ফ্রিকোয়েন্সি আলো লাগতেছে জাস্ট বের হইতে, এবং বাদ বাকি শক্তিটা লাগতেছে হচ্ছে গতিশীল হইতে। তো পুরো জিনিসটাকে যদি আমি একদম সামারি করি, আমার শক্তি আসতেছে ই পরিমাণে, আমার বের হইতে শক্তি লাগতেছে ই নট, এবং বাকি যে শক্তিটা সেটা হচ্ছে আমার ডাব্লিউ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম এই শক্তিটা আমার গতি শক্তি, এই জিনিসটা। এখন কত কম্পাঙ্কের বিকিরণ ধাতব পৃষ্ঠে পড়তেছে, এটা হচ্ছে ই, কতটুকু পড়তেছে। ওই পড়া শক্তি থেকে একটা শক্তি বের হইতে লাগবে, সেটা হচ্ছে এইচ এফ নট ইকুয়াল টু, এখানে এর জায়গায় লিখলাম এইচ এফ, আর ডাব্লিউ ম্যাক্স এর পুরো মানটা যেহেতু দেয়া আছে ডাব্লিউ ম্যাক্স লিখতেছি। এখন দেখি আমাদের কি কি মান দেয়া আছে সাইডে। আমাদেরকে এফ এর মান বলে দিছে, কত কম্পাঙ্কে আলো পড়তেছে, সেটা হচ্ছে 5 × 10⁻14। ডাব্লিউ ম্যাক্স এর মান বলে দিচ্ছে, দেখো সর্বোচ্চ এখানে বলা আছে, সর্বোচ্চ এত শক্তি সম্পন্ন ব্যাপার স্যাপার, এটা 2.6 × 10⁻−19। আর সূচন কম্পাঙ্ক যেটা এফ নট, এটা বের করতে বলছে। এইচ এর মান আমরা জানি, এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.634 ইন্টু সম্ভবত 10⁻−34, এটা। তো আমাদের বাদ বাকি সবকিছুরই মান জানা আছে, আমরা ক্যালকুলেটর জাস্ট বসাবো আর হবে। তো আমি যেভাবে কাজ করতে পছন্দ করি, আমি আগেই মান বসাইতে চাই না, আমি আগে যে জিনিসটা আমার বের করা লাগবে এটা হচ্ছে এফ নট, আমি এফ নটটাকে একটা আলাদা সাইডে রেখে বাদ বাকি জিনিসপাতি মান বের করি, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়। তাহলে আমি এখানে এইচ এফ লিখি, দেন মাইনাস করে দিই ডাব্লিউ ম্যাক্স, এখান থেকে থাকে তাহলে এইচ এফ নট। আমার লাগবে শুধু এফ নট এর মান, এইচ এর কোনো মানের দরকার নেই আমার জানা আপাতত। তাহলে এফ নট ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ এফ মাইনাস ডাব্লিউ ম্যাক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য সবচেয়ে সিম্পলিফাইড ফর্মুলা। এখন আমি ফর্মুলার সবকিছুর মান কি জানি, দেখে আসি। এইচ এর মান জানি, এফ এর মান হ্যাঁ দেয়া আছে, ডাব্লিউ ম্যাক্স এর মান দেয়া আছে, এইচ এর মান তো জানতেছি। তাহলে আমি এখানে জাস্ট ওই জিনিসটা ইউজ করবো, বাট আর ফর্মুলাটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। এফ মাইনাস ডাব্লিউ ম্যাক্স ডিভাইডেড বাই এইচ, একদম সিম্পলিফাইড ফর্মুলা। এখন এইখানে দেখো, এফ পরিমাণ শক্তি আমার লাগতেছে জাস্ট কি করতে, মানে আসতেছে এর মধ্যে এইটুকু শক্তি আমার মানে বা গতিশীল হতে লাগবে। এটা আসলে গতিশীল হওয়ার কম্পাঙ্ক। গতিশীল হওয়ার কম্পাঙ্ক কেন বললাম এটা, পরে বুঝবা। আপাতত এইভাবে চিন্তা করে নাও, যে কারণ এখানে কম্পাঙ্ক থেকে কম্পাঙ্ক বিয়োগ হচ্ছে, এটা সূচন কম্পাঙ্ক, যে কম্পাঙ্ক আসতেছে, আর একটা গতিশীল হওয়ার জন্য যে কম্পাঙ্ক পরিমাণ শক্তি যাচ্ছে, যে কম্পাঙ্কের পরিমাণ শক্তি যাচ্ছে, ওটা আমি এই ভাষায় লিখলাম। তো এখন ডাব্লিউ ম্যাক্স এর মানটা আমরা সব বসাই দিব, ফ্রিকোয়েন্সি মান যেটা আছে সেটা কত ছিল জানি, 5 × 10⁻10⁻14, 5 × 10⁻14 বিয়োগ ডাব্লিউ ম্যাক্স এর মান দেওয়া ছিল কত, তোমার হচ্ছে 2.6 × 10⁻−19। আচ্ছা, এটা কি কি কোন এককে দেওয়া ছিল, এটা একটা সতর্কতামূলক বাণী, জুল এককে দেওয়া ছিল। ওকে, 2.6 × 10⁻−19, আর এইচ এর মান তো জানো 6.634 × 10⁻−34। এখান থেকে করার পর যেটা আসবে তত হার্জ হচ্ছে সূচন কম্পাঙ্কের অ্যান্সার। ওকে, তো তুমি যদি অ্যান্সারটা দেখো, প্রথমবার এক্সপ্লেন করতেছি তাই আমি একটু সময় নিয়ে করলাম, বাট পরে হচ্ছে জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়ে গেলে আমরা বেশি সময় নিব না। আর এখান থেকে একটা শর্টকাট বলে রাখি, যে শর্টকাটটা আমি নিজেও জানতাম না, অঙ্ক করতে গিয়ে এখনই দেখলাম। সেটা হচ্ছে এই টাইপ সূচন কম্পাঙ্কের জন্য যে ফর্মুলাটা ইউজ করবা, সেটা হচ্ছে এফ নট ইকুয়াল টু এফ পুরো কম্পাঙ্ক বিয়োগ ডাব্লিউ ম্যাক্স ডিভাইড বাই এইচ, এটা ইউজ করতে পারো। এখানে হচ্ছে এফ তো আসতেছে, যতটুকু আসতেছে সূচন কম্পাঙ্কের জন্য যতটুকু লাগে, আর এটা হচ্ছে গতিশীল হইতে যে কম্পাঙ্কটুকু নষ্ট হয়ে যায়, এটা এইভাবে লিখতে পারি, গতিশীল হতে নষ্ট হওয়া কম্পাঙ্ক, বা নষ্ট বললাম আমি আপাতত, সমস্যা না, নষ্ট হওয়া কম্পাঙ্ক, জীবনটাই নষ্ট। সিঙ্গাপুরে কারেন্ট চলে গেলে কি আর হবে। তো যাই হোক না কেন, জিনিসপাতিটা এরকমই, তো এখান থেকে জাস্ট অ্যান্সারটা বের করে ফেলতে পারবে ইজিলি। তো আমরা পরে আরেকটা অঙ্ক নেই, তবে এরপরের অঙ্কগুলো আমি আর এইভাবে স্লাইডে বোঝাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সরাসরি স্ক্রিনশট নিয়ে ওখানেই বোঝাচ্ছি। আর আচ্ছা, এখন একটা জিনিস আছে বোঝানো, বাট আমি ওটা পরে যাব। এরকম দেখি বুয়েট হচ্ছে এরকম অনেক মজার মজার কোশ্চেন করে, আহামরি কঠিন কিছু না, বাট এখান থেকে পারা যায়, খুব সিম্পলিফাইড ভাবে পাওয়া যায়। ওকে, এটা খুব পপুলার এবং কাছাকাছি সময় আসা একটা প্রশ্ন, একই টাইপের কোশ্চেন, সো আমরা জাস্ট হচ্ছে সিম্পলি নিয়ে ফেলি, একই টাইপের কোশ্চেন। তবে এখন তোমাদের কাজ হচ্ছে এটা একটু নিজেরা ট্রাই করা, নিজেরা জাস্ট ট্রাই করা। আচ্ছা, তো এত কম্পাঙ্কের বিকিরণ আসছে, ধাতব পৃষ্ঠে আপতিত হয়েছে, আপতিত হওয়া মানে এই পরিমাণ আসছে, তাহলে এফ এর মান এটা কত, এটা 4 × 10⁻⁻14,
15। তাহলে সর্বোচ্চ যেটা শক্তি সেটা হচ্ছে এত। এটাকে ডাব্লু ম্যাক্স আমরা ধরতেছি, আমরা ডাব্লু ম্যাক্স ধরি। তুমি অনেক জায়গায় কে ম্যাক্স দেখবা, আমি একটু আগে চোখে পড়ছে জন্য এইভাবে লিখলাম। একই জিনিস, লাউ একটা কুদু একটা। তো এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻19। তুমি যেটা ইচ্ছে নাও না কেন, তোমার বইয়ে যেটা আছে সেটা নিয়ে বেটার। টিচার অনেক সময় ঘাটতে দেওয়া হয়। ওকে, 3.6 10⁻19 সম্পূর্ণ ইলেকট্রন নির্গত হয়েছে, সূচন কম্পাঙ্ক বের করতে হবে, এফ নট এর মান বের করতে হবে। তো তোমাদের জন্য সাজেশন হচ্ছে পুরো ফর্মুলাটা একবার লেখা আর লিখে ওই জিনিসটা কাজ করা, অর্থাৎ এইচ এফ ইকুয়াল টু, যদি ঘ নাম্বার বা গ নাম্বারে আসে তাহলে এইভাবে লিখতে হবে, ডাব্লু ম্যাক্স, অথবা এখানে কে ম্যাক্সও লিখতে পারো, যেটা ইচ্ছা। লিখার পরে ক্যালকুলেশন করার পর আমরা যে শর্টকাট শিখছি সেটা ইউজ করা, এফ মাইনাস ডাব্লু ম্যাক্স ডিভাইডেড বাই এইচ। এখানে তুমি জাস্ট সবগুলো মান বসায় দাও, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। একদম সিম্পলিফাইড, একই জিনিস, একই ফর্মুলা, একই স্ট্র্যাটেজি। বাট দেখো 17-18 সালের রুয়েটে আসছে, মানে কত রিসেন্ট এই প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে, এবং কত সহজ সহজ প্রশ্নগুলো আসতেছে। আর একটা প্রবলেম এখান থেকে নিতে পারি, নিশ্চয়ই তো ক্ষমতা আমাদের লাগবে না আপাতত। এই যে বুয়েটে একটা কোশ্চেন, কার্যপেক্ষক এত তরঙ্গ আসছে, ওকে, এটা একটা ভালো কোশ্চেন। তবে তার আগে হচ্ছে একটা থিওরি নিয়ে কথা বলে রাখি। সূচন কম্পাঙ্ক যেহেতু দিছে, যেহেতু আমরা কম্পাঙ্ক নিয়ে কাজ করতেছি, কখনো কখনো আমাকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যও দিতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও কাজ হইতে পারে। কারণ আমি তোমাকে হচ্ছে আপতিত কম্পাঙ্ক বললাম যে এফ, তার শক্তি হচ্ছে এইচ এফ। তোমাকে হয়তো আপতিত কম্পাঙ্ক বলবে না, বলবে হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য, তখন তোমাকে এই সি বাই ল্যামডা এই ফর্মুলা ইউজ করতে হবে। যেহেতু আমরা জানি এফ আর ল্যামডা গুণ করলে সি হয়, হচ্ছে এসএসসি তে পড়ে আসা ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা তোমাকে কখনো কখনো ইউজ করতে হইতে পারে। আর এখান থেকে আর কিছু বলার আছে কি আমার? না, আমরা জাস্ট ফর্মুলাটা তাহলে দেখে ফেলি কিরকম হইতে পারে। এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হচ্ছে কে ম্যাক্স বা ডাব্লু ম্যাক্স, যাই দেই না কেন, এখানে এফ এর বদলে লিখতে হবে এইচ সি ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু এইচ এফ নট, যেটা সূচন কম্পাঙ্কর বদল কখনো কখনো বলতে হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এরকম কোনো টার্ম আমি বইয়ে পড়ি নাই, বাট টিচাররা চাইলে পেঁচাইতে পারে। এটা হচ্ছে ল্যামডা নট, তাহলে এখানে হইতে পারে এইচ সি বাই ল্যামডা নট, এটাও হইতে পারে, অথবা এইচ এফ নট দিয়ে অঙ্কটা করা লাগতে পারে। প্লাস হচ্ছে কে ম্যাক্স এর জায়গায় দিতে পারো হাফ এমভি স্কোয়ার বা হাফ এমভি ম্যাক্স এর স্কোয়ার, এখানেও সেম। ওকে, তো এইরকম টুকটাক জিনিসপাতি দিয়ে তোমাকে অঙ্ক করা লাগতে পারে, যেমন বুয়েটের এই কোশ্চেনটা আমরা দেখলেই বুঝতে পারবো। এটা এটা আমি একটু সেভ করে রাখি, কারণ দরকার আছে এই কোশ্চেনটা। যদি তোমাদের প্রশ্ন ব্যাংক দেয়া আছে, তারপরে হচ্ছে টুকটাক স্লাইডে তুলে রাখতে ভালো লাগে। কোথায় হারিয়ে গেল বুয়েটের প্রশ্নটি, সেই নজর নেই। এই যেটা, ওকে, প্রবলেমটা একটু স্টেটমেন্টটা দেখো, বুঝে যাবা। দেখো, এত তরঙ্গ দৈর্ঘ্যে একটা আলো আসছে, আলো আপতিত হয়েছে মাইন্ডে। আর এখানে একটা কার্যাপেক্ষক বলছে, কার্যাপেক্ষক কোন জিনিসটা মনে আছে? যে শক্তিটা না হলে কাজ শুরুই হবে না। অর্থাৎ এইচ এফ নট, এটা হচ্ছে কার্যাপেক্ষক। এর মানটা তোমাকে বলেছে কত? 2.28 ইলেকট্রোভোল্ট। কিন্তু আমরা ইলেকট্রোভোল্টে কাজ করতে পারবো না, আমাদেরকে যেটা করতে হবে, এটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করে জুলে নিয়ে যেতে হবে। ভালো কথা। তো এটা হচ্ছে আমার কার্যাপেক্ষক। এটাকে কখনো ফাইও লেখা হয়, কার্যাপেক্ষককে কখনো কখনো ফাইও লেখা হয়। আমরা আবার লিখতে পারি হচ্ছে ই নট, এটা তোমার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে, বাট বইয়ে যেটা থাকে, এক এক বই এক একটা থাকে, সে বই ওয়াইজ লেখাটা বেটার। ওকে, আর এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত হয়েছে, ভালো কথা। আপতিত হয়েছে, এখন ইলেকট্রন নির্গত হয়েছে, ইলেকট্রনের বেগ বের করতে বলছে। ভালো, খুবই সিম্পল ফর্মুলা। তো আমরা এক কাজ করি, আমরা যে ফর্মুলা জানি সেটা লিখি, এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম, এটা স্কোয়ার। দেখি কি কি জানি, এইচ এর মান জানি, এফ এর মান কি জানি না, তাহলে আমাকে এফ এর মানটা বের করতে হবে, অথবা আমি লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা, কারণ আমাকে ল্যামডার মান বলে দিচ্ছে। আপতিত তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটা সম্ভবত অ্যাংস্ট্রম বলেন, এটা কেবল আর্মস্ট্রং এত মিটার। ঠিক আছে, ওকে।
ইকুয়াল টু এইচ এফ নট, পুরাটার মানই যেহেতু আমি জানি, so আমি পুরা জিনিসটাই লিখে রাখবো এখানে, বা ফাইও লিখতে পারি, আমি এইচ এফ নট লিখি, আমি ফাইয়ের সাথে আসলে পরিচিত না ওইভাবে। আর হাফ এম ভি স্কোয়ার জায়গায় হাফ রাখি, এম এর মান কি জানি? হ্যাঁ, এম এর মানটা জানি, এটা কি ইলেকট্রনের ভর দেওয়া আছে, তো এম এর মানটা এখানে আমি লিখে রাখি 9.11 ইন্টু 10⁻³ ওকে, হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি চাইলে মান বসাইতে পারো ধুমধারাক্কা, বাট আমি এটা প্রিফার করি না। আমি প্রিফার করি জিনিসটা একেবারে একটা ফর্মুলা স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়া, দেন ওখানে মান বসানো। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জিনিসটা কিভাবে করব, এই ইকুয়াল সাইন তুলে দিয়ে এখানে মাইনাস দিব, এটাকে ইকুয়াল বসাবো, বসানোর পর এখান থেকে এইচ কমন নিয়ে লিখবো সি বাই ল্যামডা মাইনাস এফ নট, আর এটাকে 2 দিয়ে গুণ দিব, এটাকে হচ্ছে এম দিয়ে ভাগ করব, দেন জিনিসটাকে রুট করব, এটা হচ্ছে ভি ম্যাক্স এর মান, দেন আমি মান বসাবো ক্যালকুলেটরে। এটা আমার স্ট্র্যাটেজি। আমি আগে ফর্মুলাটা একটু স্ট্যান্ডার্ড রূপ নিয়ে আনি, দেন হচ্ছে আমি জিনিসটাতে মান বসাই দিই, তাহলে কাজটা একবারই হয়ে যায়, ক্যালকুলেটরে বারবার টাইপ যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে না। এখানে 2 লিখলাম, এইচ এর মান বসে দাও 6.634 মোস্ট প্রবাবলি ইন্টু 10⁻34, যদি আমি ভুল না হয়ে থাকি, দেখি তো মানগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। ইয়েস, ইন্টু আলোর বেগের মান হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ল্যামডার মান তো দেওয়া ছিল কত, 3000 আর্মস্ট্রং। ফিজিক্স ক্লাস আমাদের হয় বুঝছি, ফিজিক্স একটা কোর্স হয়, ও মানে ওখানে বসে বসে হচ্ছে আমি জাস্ট শিখি হচ্ছে যে উচ্চারণ গুলা, আর মাঝে মাঝে ক্লাসে বসে কোড সলভ করি, ফিজিক্স ক্লাস কিছু বুঝি না, থার্ড ইয়ারে ফিজিক্স পড়ে আমরা হচ্ছে, তারপর বাসায় এসে ভিডিও দেখি, ভিডিও দেখলে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যায়, মানে ইয়ার ভিডিও আর কি, ইউটিউব থেকে অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায়। মানে ভার্সিটি টিচার মানেই যে অনেক জোস পড়ায়, জিনিসটা এরকম না, অনেক বিদঘুটেও পড়ায় কলেজের থেকে। আচ্ছা, এখন কথা হইতেছে যে আমি তো এফ নট এর মান জানি না, সো আমার এখানে আসলে কমন নেওয়াটা উচিত হয় নাই। আমি এফ নট এর মানটা জানলে এখানে কমনটা নিতে পারতাম। তাহলে এক কাজ করতে হবে, আমাকে ব্র্যাকেটটা এখানে দিতে হবে, আর এখানে এইচ এফ। ওকে, তাহলে এখানে ব্র্যাকেটটা এখান থেকে সরাই দিই, দেন আমার হচ্ছে যে ইয়ার মানটা নিয়ে নিতে হবে, দেন বিয়োগ করব হচ্ছে কার্যসাপেক্ষকের মানটা 2.28 ইন্টু যেটা আসে 1 আমি ক্যালকুলেশন ছাড়া করতেছি, তো ক্যালকুলেটর ছাড়া এই জন্য এরকম হইতেছে, ডিভাইড বাই এম, এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ এখানে এখন ডাটা বসালে যেটা আসবে সেটা অ্যান্সার। ওকে, সো দেখো বুয়েটের 18-19 সালের প্রশ্ন, খুব বেশি কঠিন কিছু না, একদম সিম্পলিফাইড একটা কোশ্চেন আর কি। তো এটা হচ্ছে কার্যাপেক্ষক নিয়ে আলোচনা, বাট এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আহ মজার একটা জিনিস, নিবৃত্ত বিভব বলা হয়, বাট জিনিসটা কি আসলে একটু চিন্তা করে নিই। ধরো মুস্তাফিজকে হচ্ছে আইপিএল কিনে নিছে, ঠিক আছে, আইপিএল কিনে নিছে কিরকম ভাবে, যে হচ্ছে মুস্তাফিজ ধরো হচ্ছে আইপিএল এ ভালো খেলতে যাবে, ভালো কথা। তো এখন ধরো তাকে হচ্ছে 50 লাখ টাকা দিতে হবে জাস্ট আইপিএল এ যাওয়ার জন্য, এবং তাকে কেউ 30 লাখ টাকা এবং তার সাথে অ্যাড করে 30 লাখ টাকা দিতে বল চাইছে, সেটা হচ্ছে তুমি আইপিএল এ ভালো খেলবা এই জন্য। এখন প্রতিপক্ষ টিম দেখতেছে কি, যে মুস্তাফিজ যদি ভালো খেলে তাদের সমস্যা, তাদের কিরকম সমস্যা, যে হচ্ছে ম্যাচে হারতে পারে মুস্তাফিজ ভালো খেললে, তখন তারা যেটা করে তারা ম্যাচ ফিক্সিং করে। এখন ম্যাচ ফিক্সিং করতে হলে যেটা হয়, প্লেয়ারকে অনেক মোটা অঙ্কের টাকা দিতে হয়, যদি ধরা খায় প্লেয়ার, প্লেয়ারের লাইফ শেষ, ক্যারিয়ার শেষ। তো এখন ধরো তারে হচ্ছে ম্যাচ ফিক্সিং এর জন্য বলে, ভাই তুই 30 লাখ টাকা পাবি ভালো খেলার জন্য, আমি তোরে 20 লাখ টাকা দিব। সে কি করবে, দুইটার মধ্যে কম্পেয়ার করবে, সে এটাও নিবে এটাও নিবে, 2 টাকাই নিবে। খাওয়ার পর দেখবে যে হ্যাঁ এখানে তো 10 লাখ বেশি দিচ্ছে, আমি এখানে 10 লাখ টাকার খেলা খেলবো, ঠিক আছে। তো সে ভালো খেলবে কিন্তু কম ভালো খেলবে। বাট সে যদি এক কাজ করে যে ভাই তোর 30 লাখ টাকা ওরা দিতেছে, আমি এক কাজ করে আমি তোর 30 লাখ টাকা দিচ্ছি, তুই ওই পাশে ভালো খেলিস না, তুই যেমন খেলিস তেমন, মানে একটু বললে হচ্ছে আমার দিকে বেশি খেলিস, তো তাকে তুমি 30 লাখ টাকা যদি উল্টা রাস্তা দিয়ে দাও, সে ভালো খেলবে না, সে জাস্ট ঠেকাসার একটা খেলা খেলবে। এই 30 লাখ টাকাটা হচ্ছে তার ম্যাচ ফিক্সিং, এবং ম্যাচ ফিক্সিংটা তাকে দিতে হবে সমান পরিমাণে যদি সে ভালো খেলাটা বন্ধ করতে চাও। এখন বেশি খেললে তো আবার ঝামেলা আছে, সে হচ্ছে ধরো নামছে হচ্ছে আর্জেন্টিনার হয়ে খেলতে, খেলতেছে হচ্ছে ব্রাজিলের হয়ে, তাইলে তো ঝামেলা। ওকে, তাকে এমন ভাবে খেলতে হবে সে আর্জেন্টিনার হয়ে খেলতেছে বাট খেলতে পারতেছে না, একটু ঢং করতে হবে আর কি। তো এটা হচ্ছে ম্যাচ ফিক্সিং। ফর্টিলিটি ইফেক্টে ম্যাচ ফিক্সিং জিনিসটাকে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব। বিভব বলতেই বুঝতেছে যেখানে একটা ভোল্টেজের ব্যাপার স্যাপার আছে। তো এটা আসলে কি রকম, এটা একটু দেখি। তো এই হচ্ছে সেই বিখ্যাত পাথ, যে পাথ থেকে হচ্ছে ইলেকট্রন আগত মানে পড়বে। আর এই হচ্ছে আমার আরেকটা স্লাইড টাইপ কিছু একটা, তো এখান থেকে হচ্ছে ধরো আমি
আচ্ছা, তো আগের চিত্রে যেটা ছিল আমার ব্যাটারিটা ছিল এটা নেগেটিভ আর এইটা ছিল ব্যাটারি পজিটিভ আগের চিত্রে। ওকে, এখন ধরো হচ্ছে এখান থেকে ইলেকট্রন আসতেছে, ভালো কথা। উম, এখানে ধরো ইলেকট্রন পড়বে, এই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি আসতেছে, ফোটন আসলো একটা, একটা ফোটন ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। এখান থেকে একটা ইলেকট্রন বললো আচ্ছা ঠিক আছে আসছে, আমি এবার বের হই। সে এফ নট পরিমাণ শক্তি দিয়ে বের হইলো এবং বাকি শক্তি সে গতিশক্তিতে রূপান্তর করে সামনের দিকে যাবে। এখন তার গতিশক্তি যেটা সেটাকে আমরা ধরতেছিলাম ডাব্লিউ ম্যাক্স অথবা কে ম্যাক্স, যাই ধরি না কেন। এখন তুমি যদি তাকে ফ্রিকোয়েন্সি করতে চাও, তাকে ফিক্সিং করাইতে চাও, ফিক্সিং করাইতে হলে তাকে মাঠে নামা লাগবে, এটা আগে শিওর হও। ম্যাচ ফিক্সিং করতে হলে তার মাঠে নেমে ফিক্সিং করতে হবে, সে মাঠের বাইরে বসে আসছে খেলতে নামি নাই বাট ম্যাচ ফিক্সিং করতেছে এমনটা হবে না। ম্যাচ ফিক্সিং করতে হলে তার মাঠে নামা লাগবে, তার মানে এই এফ নট পরিমাণ শক্তি তাকে ইউজ করা লাগবে। এখানে কোনো হাত নাই, এই জায়গাটা কোনো হাত নাই, হাত হচ্ছে এই গতিশক্তিতে। সে যত গতিশক্তি নিয়ে ভালো খেলতে চাবে আমি ঠিক ঠিক তত টাকাই তাকে দেবো, সে ভালো খেলা বন্ধ করে দেবে, মানে সে ভালো খেলবে না, সিম্পল। এটা হচ্ছে ম্যাচ ফিক্সিং। এখন ম্যাচ ফিক্সিংটা আমি করবো কিভাবে? দেখো, একটা ইলেকট্রন যখন রওনা করে এখান থেকে এইদিকে, সে আসলে কেন ভালো খেলতেছে বা সে কেন গতিশীল হচ্ছে, সেখানে একটা নেগেটিভ পাথ দেখতেছে, নেগেটিভ পাথ ওকে বিকর্ষণ করে। আর ওখানে দেখা যায় একটা পজিটিভ পাথ, এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত ওখানে কানেক্টেড করা, তাহলে ওই পজিটিভ পাথ হচ্ছে সে কি করে, ওকে আকর্ষণ করে। তো সে হচ্ছে বেশি গতি নিয়ে সেখানে ভালো খেলতে চায়, মানে গতিশীল হচ্ছে আর কি। আমি যদি উল্টা কাজ করি, আমি ওইখানে পজিটিভ পাথটাকেই সরাই দিব, ওখানটা পজিটিভ পাথটাকেই সরাই দিব, পজিটিভ পাথটাকে সরায়ে ওখানে আমি নেগেটিভ পাথ দিব। আর এইখানে জাস্ট একটা নেগেটিভ পাথ থাকবে, যে ওকে আকর্ষণ করবে না, ওটা বিকর্ষণ করবে। ও যখন আসতে চাবে বলবে তুই যা ওই পাশে যা। আর এখানে আমি একটা পজিটিভ পাথ দিব। পজিটিভ পাথ হলে কি হবে, ওকে টেনে ধরে রাখবে যে তুই কেন যাবি। আগে ছিল নেগেটিভ পাথ, নেগেটিভ পাথ ওকে ধাক্কা দিতে বারোটা তুই যা ভালো খেলতে যা। বাট এখন হচ্ছে পজিটিভ পাথ, পজিটিভ পাথ টেনে ধরে রাখবে না তুই ভালো খেলবি না। আর অপোজিট ডিরেকশন থেকে দেখো নেগেটিভ পাথ ওকে বিকর্ষণ করে ঠেলে রাখবে, এই পাশে আসবি না। আর এ হচ্ছে পাশে টানে রাখবে, তার মানে ইলেকট্রনটা কোনো ক্রমেও এই পাথ থেকে এই পাথে যাইতে পারতেছে না, ইলেকট্রনের পক্ষে এটা যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এখন কথা হইতেছে তাহলে কখন জিনিসটা কঠিন হবে, যখন আমি এই পাথটাকে পজিটিভ বানাবো, এই পাথটাকে আমি নেগেটিভ বানাবো। তখন ইলেকট্রনটা বের হবে ঠিক আছে, মাঠে খেলতে নামবে ঠিক আছে, বাট মাঠে ভালো খেলতে পারবে না। জাস্ট ঠেকাসার একটা খেলা দিই, মানে খেলবেই না, যেন খেলতে নামছে বাট খেলতেছি না, এরকম ব্যাপার স্যাপার। তখন ওটা ম্যাচ ফিক্সিং। এখন এটার জন্য কি করতে হবে, আমার ব্যাটারির এই যে নেগেটিভ অংশটা আছে আর এই যে পজিটিভ অংশটা আছে এটাকে এক্সচেঞ্জ করে দিতে হবে। এক্সচেঞ্জ করলে এটা হবে পজিটিভ, তাহলে এই পাথটা হবে আমার পজিটিভ পাথ, এইটা হবে নেগেটিভ, তাহলে এই পাথটা হবে আমার নেগেটিভ পাথ। নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, তুই আসবি না। পজিটিভ টেনে ধরে রাখবে, তুই যাবি না। ঠিক আছে, সিম্পলিফাইড ওয়েতে এটা। তাহলে এখানে আমাকে ব্যাটারিতে এমন একটা ভোল্টেজ দিতে হবে, এমন একটা ভোল্টেজ দিতে হবে, এমন একটা ভোল্টেজ দিতে হবে যে ভোল্টেজটার জন্য যে শক্তিটা পাওয়া যাবে ওই শক্তিটা ডাব্লিউ ম্যাক্স এর সমান হবে, ম্যাচ ফিক্সিং এর সমান পরিমাণ টাকা দিতে হবে। হ্যাঁ, এখন বেশি টাকা দিলে সে তো হচ্ছে বিপরীত দলের হয়ে খেলা শুরু করবে, এটা তো হইলো না। তুই ভালো খেলবি না, এইটাই আমি চাই। তুই ভালো খেললে আমরা হারবো, but তুই ভালো খেলবি না, তুই ঠেকা সেটা মানে খেলবিই না বলা চলে অন কাইন্ড। এখন ভি পরিমাণ ভোল্টেজের জন্য ডাব্লিউ ম্যাক্স পরিমাণ শক্তি পাওয়ার উপায় কি? কি উপায়? সেই উপায়টা হইতেছে, আমরা দেখো আমি বলছিলাম ডাব্লিউ হচ্ছে ভিকারনেসা, মনে আছে? ভি কিউ, কি হচ্ছে চার্জ, এখানে কিসের চার্জ, ইলেকট্রন নিয়ে আমরা কাজ করতেছি, সো ইলেকট্রনের চার্জ। তাহলে ই ভি পরিমাণ শক্তি লাগবে, ই ভি শুড বি ইকুয়াল টু ডাব্লিউ ম্যাক্স। এটা হচ্ছে ফর্মুলা, নিবৃত্তি বিভবের ফর্মুলা। এই যে ভোল্টেজটা দিতেছি, যে ন্যূনতম ভোল্টেজটা দিলে ইলেকট্রনটা যাইতে পারবে না। ধরো এই পাশে 30 লাখ টাকার খেলা খেলবে, আমি ওরে ভোল্টেজ দিয়ে এই পাশে 30 লাখ টাকাই দেওয়াবো ন্যূনতম, তাহলে সে আর ভালো খেলবে না। এর থেকে বেশি দিলে হয়তো আমার পক্ষে খেলবে, বাট আমি চাচ্ছি যে ন্যূনতম দিয়ে ঠেকা ছাড়া একটা ওরে থামায় রাখি। এই ন্যূনতম যে ভোল্টেজটা দিলে ইলেকট্রনটার ওখানে যাবে না সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি মানে থামানো, আর বিভব মানে তো ভোল্টেজ, নিবৃত্তি বিভব। এটাকে ইংলিশে বলা হয় স্টপিং পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল। ওকে, এটা হচ্ছে নিবৃত্তি বিভবের কাহিনী। তো নিবৃত্তি বিভবের ব্যাপারটা বুঝলাম, যে স্টপিং পটেনশিয়ালের কাহিনীটাও হালকা পাতলা বুঝলাম, বাট আর দুই একটা অঙ্ক না দেখলে আসলে কি হয়। তো একটা সিম্পলিফাইড ওয়েতে যদি আমি চিন্তা করি, প্রথম ফর্মুলা হচ্ছে আমাদের এইচ এফ, যে ফ্রিকোয়েন্সি আসতেছে আপতিত হচ্ছে, ইকুয়াল টু এইচ এফ নট প্লাস আমার পটেনশিয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। অবশ্যই এটা ম্যাক্সিমাম হতে হয়, মানে ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি অন্য কোথাও শক্তি নষ্ট হচ্ছে না। then এটাকে অনেকভাবেই কম করা যায়, অনেকভাবেই জিনিসটাকে রূপান্তর করা যায়। এটাকে আমরা লিখি হচ্ছে ডাব্লিউ ম্যাক্স, অথবা লিখতে পারি হচ্ছে কে ম্যাক্স, বাদ বাকি থাকুক। স্টপিং পটেনশিয়াল যেটা বা নিবৃত্তি বিভব যেটা, সেটা হচ্ছে ভোল্টেজ ভি, এই ডাব্লিউ ম্যাক্স এর সমপরিমাণ সেটা। এবং ইভি আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কারণে এই ফর্মুলা করছি ওই ফর্মুলা মোতাবেক।
ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার। এই দুইটা জিনিস দেখো, এখানে দুইটা ভি আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা বড় ভি মানে এটা ভোল্টেজ, এটাকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব বড় ভি। আর একটা ছোট ভি আছে, ভি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতি। ওকে, দুইটা কিন্তু এক জিনিস না, উল্টায় ফেলিও না। তাহলে এই দুইটাকে আমি কম্প্রোমাইজ করে যদি লিখি, তাহলে লেখা যায় হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার। এখান থেকে ভি ম্যাক্স এর একটা ফর্মুলা পাওয়া যায়, সেটা হচ্ছে 2 EV ডিভাইডেড বাই হচ্ছে এম, এটাকে রুট করলে ভি ম্যাক্স পাওয়া যায়। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য আগেই বলতেছি, একটা বড় ভি একটা ছোট ভি। ঠিক আছে, এটা হচ্ছে বড় ভিটা, বড় ভাই সে হচ্ছে ভোল্টেজ, ছোট ভাই হচ্ছে বেগ। ভি এর সাথে এই জন্য ম্যাক্সিমামটা সবসময় লেখা উচিত, তাহলে কম মানে ইয়াটা হয় না, ভুলটা হয় না। ওকে, সো এটাও একটা ফর্মুলা, তুমি অনেক সময় ইউজ করতে দেখবা, বাট টু বি অনেস্ট এই ফর্মুলা আমারও মুখস্থ থাকতো না। আমি এখান থেকে আসতাম, এখান থেকে এসে ফর্মুলাটা কাজ করতাম। ক্যালকুলেটর যদি 991 হয়ে থাকে তাহলে এসব নিয়ে কাজ করাটা খুবই ইজি, খুবই ইজি। সো এসব নিয়ে আসলে প্যারা খাওয়াটা উচিত বলে আমার মনে হয় না। ওকে, সো আমরা এখন একটা অঙ্ক দেখি, এই নিবৃত্তি বিভব নিয়ে কাজ করা যেতে পারে আর কি, যে অঙ্কটা। আচ্ছা, অনেক জায়গাতে এখানে ফাই যেটা লিখছে সেটা হচ্ছে তোমার ওই যে কার্যপেক্ষককে ফাই হিসাবে লিখছে। সো এটা দেখতে পারো, আহামরি কিছু না। আমরা এখন কাজ করব হচ্ছে নিবৃত্তি বিভব নিয়ে। আচ্ছা, এই অঙ্কটা বইতে আসছে 1716 সাল। তো আমি ট্রাই করব এটা হচ্ছে স্লাইডে অ্যাড করে রাখতে। শিট। আচ্ছা, সো বইটা একটা কোশ্চেন আমরা একটা স্লাইডে অ্যাড করে ফেলি। বুয়েট বানান যাই হোক না কেন। ওকে, দেখো বলছে কি, একটা নির্ধারিত তরঙ্গের একটা বিকিরণ, আর নির্ধারিত তরঙ্গ তো বুঝতেছোই কোনটা, ফিক্সড একটা আসতেছে, কোন ধাতব পৃষ্ঠের উপর আপতিত হচ্ছে, তার নির্ধারিত তরঙ্গ হচ্ছে এফ। নিবৃত্তি বিভবের মান 4.8 ভোল্টেজ। মানে হচ্ছে ভি যেটা নিবৃত্তি বিভব, স্টপিং পটেনশিয়াল, কখনো একটা ভিএস লেখা হয়, এস ফর স্টপিং মানে জিনিসটাকে থামানো, এর মান হচ্ছে 4.8 ভোল্টেজ। ভালো কথা, লিখে রাখি। ধাতব পৃষ্ঠে দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যের একটা বিকিরণ আপতিত হলে নিবৃত্ত বিভবের মান হচ্ছে এত হয়, 1.6। আচ্ছা, জিনিসটা ভেঙে বলি। প্রথম কথা হচ্ছে, প্রথমে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসছে সেটা হচ্ছে ল্যামডা নট। ধরো প্রথমটা হচ্ছে ল্যামডা 1 পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যে আলো আসছে প্রথমে। প্রথমে আসছে ল্যামডা 1 পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যে আলো, ধরো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে F1। তখন ল্যামডা 1 পরিমাণ আলো আসলে যে পটেনশিয়ালিটা পাওয়া যায় সেটা হচ্ছে V1 4.84 প্রথমে। তারপরে যদি তুমি ল্যামডা 2 পরিমাণ আলো পাঠাও, তাহলে যে পটেনশিয়ালিটা পাওয়া যাবে সেটা হবে V2, এটা হচ্ছে 1.6 ভোল্ট স্টপিং পটেনশিয়াল। ওকে, V1 আর V2 এর মধ্যে সম্পর্কটা কি আমরা জানি, V1 দুইটাই হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার কে রিপ্রেজেন্ট করে। তো এটা V1 এর স্কোয়ার, আগেই বলি, ই দিয়ে গুণ করতে হবে। ওকে, আর V2 যেটা সেটা হচ্ছে হাফ এম ভি টু, এম ভি টু স্কোয়ার, বা এটাকে তুমি লিখতে পারো W1 এর স্কোয়ার, শুধু W1, আর ইকুয়াল টু এটাকে W2 লিখতে পারো, প্যারা নেই, এভাবে লেখা যায়। তো কথা হইতেছে ধাতব পৃষ্ঠে সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত হলে তো ধাপের কত গুণ হবে, এটা প্রশ্নটা একটু ভালো করে বুঝি। ধাতব পৃষ্ঠটি সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত গুণ হবে। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আগে বের করো, বাদ বাকিটা পরে দেখবো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমি প্রশ্নে বললাম যে ল্যামডা নট, একটু আগে তোমাকে আলোচনা করছিলাম যে সবসময় সূচন কম্পাঙ্ক ইউজ করবে এটা না, টিচাররা চাইতে চাইলে ভাষাগত ভাবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করতে পারে। এই যে দেখছিলাম একটু পরে, তখন মনে ছিল না যে কোথাও দেখছিলাম। আচ্ছা, বইয়ে থিওরিটিক্যাল পার্টে সাধারণত এগুলো থাকে না অত বেশি। তো কথা হইতেছে আমরা স্টেপ বাই স্টেপ যাই, অঙ্কটা একটু হিজিবিজি লাগতে পারে। ফার্স্টে চিন্তা করো কি হয়েছে, ল্যামডা 1 পরিমাণ আলো আসছে, তখন নিবৃত্তি বিভবের মান এত। আচ্ছা, আমাদের ফর্মুলা কি, এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হচ্ছে স্টপিং ডাব্লু। ওকে, ডাব্লু ম্যাক্স আর কি। তো আমি জানি ডাব্লু জিনিসটাই আবার ইভি এর সমান। ইভি এর সমান স্টপিং পটেনশিয়াল হচ্ছে গতিশক্তির সমান, মানে সে যত ভালো খেলবে তত টাকা তাকে ঘুষ দিতে হবে, যেটাকে আমরা বলি ম্যাচ ফিক্সিং করতে হবে।
আমি প্রথমে এটাকে লিখি এইচ সি বাই ল্যামডা 1, ল্যামডা 1 পরিমাণ আলো আসছে, তা সূচন তরঙ্গ দৈর্ঘ্য এইচ সি বাই ল্যামডা 0 প্লাস ডাব্লুর বদল আমি কি লিখবো, ই ভি 1, প্রথমটা। ঠিক আছে, এবার দ্বিতীয়টার জন্য আসি। দ্বিতীয়টার জন্য আসবে এইচ সি বাই ল্যামডা 2, ল্যামডা 2 পরিমাণ আলো আসছে। এইচ সি বাই ল্যামডা 0 কিন্তু কখনোই চেঞ্জ হবে না, সূচন কম্পাঙ্ক আলোর সাথে চেঞ্জ হয় না, বাট বিভবটা চেঞ্জ হয়ে যায়, ইভি 2। ওকে, এই দুইটা ইকুয়েশন তোমাকে দেয়া আছে, এইটা একটা, এটা একটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটা থেকে আমি কিভাবে কাজ করতে পারি, আমি সবগুলোর কি মান জানি, এটাকে দেখা উচিত। আমি আসলে এখানে ল্যামডা 0 এর মান জানি না, এখানেও জানি না, এখানেও জানি না। আর এখান থেকে আরেকটা জিনিসের মান জানা নাই, সেটা হচ্ছে ল্যামডা 1 এর মানও দেয়া নাই, ল্যামডা 2 এর মানও দেয়া নাই। তো বুঝতেই পারতেছো, একটা কথা এখানে অবশ্য দেয়া আছে, সেটা হচ্ছে উক্ত ধাতব পৃষ্ঠের দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হইতে হবে, মানে এই যে ল্যামডা 2 সেটা হবে ল্যামডা 1 এর দ্বিগুণ। এটা দিয়ে আমরা কাজ করতে পারি হালকা হয়ে উপর ঝাপসা কাজ। তো আমি যদি উপর থেকে নিচেরটা বিয়োগ করে দিই, পরেরটা ইকুয়েশনটা থেকে নিচের ইকুয়েশনটা বিয়োগ করে দিই, তাহলে দেখো আমি কি পাই। এখান থেকে এইচ সি কমন নেওয়া যায়, পরে থাকে 1/λ1 মাইনাস 1/λ2 ইকুয়াল টু, এখানে লেখা যায় ই কমন নিলে ভি 1 মাইনাস ভি 2। ভি 1 মাইনাস ভি 2 এর মান আমি জানি, ই এর মানটা লিখলাম। এটা হচ্ছে 4.8 মাইনাস 1.6, যেখান থেকে আসে ই ইন্টু 3.2, এত ভোল্টেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে চার্জটাকে অবশ্যই কুলম্বে নিতে হবে, এটা মাথায় রেখো। আমি এখানে লিখি আবার হচ্ছে এইচ সি 1/λ1 এর জায়গায় ল্যামডা 1ই থাক, ল্যামডা 2 এর জায়গায় লিখবো হচ্ছে 1/2λ1। বুঝতেই পারছো কেন লিখছি, এখান থেকে থাকে হচ্ছে 3.2 ই। ভালো কথা, এটাকে যদি নিয়ে একটু কাজ করা যায় তাহলে এখানে ল্যামডা 1 থাকে, তোমার হচ্ছে এখানে থাকে হচ্ছে হাফ। ওকে, আর এখানে থাকে হচ্ছে এইচসি, টু বি অনেস্ট, ইকুয়াল টু আর থাকে 3.2 ইন্টু ই। আমাকে বের করতে হবে কার মান, আমাকে বের করতে হবে ল্যামডার মান, ল্যামডা 1 এর মানটা এখান থেকে বের করে ফেলি। তো এখান থেকে আমি ল্যামডা 1 এর মানটা বের করে ফেলি, সেটা হচ্ছে তোমার এইচসি ডিভাইড বাই 2 ই ইন্টু 3.2। দেখো এখানে ই এর মানটাও জানি, এইচ এর মানটাও জানি, এইচ এর মান হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻34, সি এর মানটা হচ্ছে 3 ইন্টু 10⁸8, 2 এর জায়গায় 2 থাক, এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর 3.2 দিয়ে গুণ আছে, আমি এখান থেকে ল্যামডা 1 এর মানটা পেয়ে যাব। আমার কাছে কি ল্যামডা 1 এর মান চাইছে না, আমি ল্যামডা 1 এর মান এখন জানি, তার মানে আমি ল্যামডা 2 এর মানটা বের করতে পারবো, ল্যামডা 2 ইকুয়াল টু 2 অফ ল্যামডা 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার কাছে কি চাইছে, প্রশ্নে ফিরে যাই আমরা। আমাকে বলছে সূচন তরঙ্গ দৈর্ঘ্যটি, যেটা আমি ল্যামডা 1 পাইছি, সেখান থেকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0 এর মান পাইতে হবে। ল্যামডা 1 এর মানটা এখানে বসায় দাও, আমি যে মানটা পাইছি সেটা এই ইকুয়েশনে বসায় দাও, এখান থেকে তুমি ল্যামডা 0 এর মানটা পেয়ে যাবা, সিম্পলিফাইড ওয়েতে পেয়ে যাবা। বুঝতেই পারতেছো কিভাবে পাবা, এটা এক্সপ্লেইন করার কিছু নাই। সেখান থেকে সূচক তরঙ্গ দৈর্ঘ্য প্রথম আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত গুণ, মানে ল্যামডা 1 এর কত গুণ, এই অনুপাতটা প্রশ্নে চাইছে। তুমি এখানে ল্যামডার মানটা পেয়ে যাবা, ডিভাইড বাই ল্যামডা 1 করবা, অ্যান্সারটা হয়ে যাবে। তুমি হালকা, আমার ল্যাপটপে যদিও চার্জ নেই, তারপর হালকা একটু বলে রাখি। ধরো আমার কাছে ল্যামডা 1 এর মানটা আসছে, সেটার জন্য আমার যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা 1 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 0 প্লাস হচ্ছে ইভি 1, প্রথম ইকুয়েশন। সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে, তুমি যদি এভাবে লিখো যে হচ্ছে এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস ইভি 1, এই জিনিসটাকে ভাগ করতে হবে তোমার ল্যামডা 0 দিয়ে, তাহলে এটাকে এইচ সি দিয়ে ভাগ করে দিব আমি আবার, তাহলে এটা হবে আমার ল্যামডা 1 এর মান, এটা হবে ল্যামডা 0 এর মান। ঠিক আছে, এই জিনিসটা ল্যামডা 1 এর মান, ল্যামডা 0 এর মান, ল্যামডা 0 এর মান পাইলাম। পাওয়ার পর প্রশ্নটা দেখো, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0, যেটা যেটা এখান থেকে পাইলাম, সেটা প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত হবে, প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত গুণ আর কি, কত হবে মানে কত গুণ, এইটার অনুপাতটা চাইছে, প্রথমটার সাপেক্ষে ল্যামডাটা হবে ল্যামডা 1 এর কত গুণ, এটা। এটা যদি তুমি সিম্পলিফাইড ওয়েতে বের করতে পারো তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এখানেও দেখো ওরকম, যে এখানে 4 গুণ আসার কথা প্রথমটার সাপেক্ষে। ওকে, তো এখানে 4 গুণ আসছে, তুমি জিনিসটা বের করতে পারবে ইজিলি। এইখানে অঙ্কটা ছোট লাগতেছে কেন, কারণ এখানে তুমি জাস্ট ইকুয়েশন গুলো লিখছো, মান টান কিছু লেখো নাই, আমরা এক্সপ্লেইন করতেছি, দ্যাটস ওয়াই বেশি লাগতেছে। ট্রাস্ট মি, তুমি যখন জিনিসটা একদম তোমার হাতের মুঠে চলে আসবে তখন এটা আরো ছোট হয়ে যাবে, অঙ্কটা এত কঠিনও লাগবে না। ফার্স্ট টাইম দেখতেছো, হালকা একটু ক্যাপচার করতে প্রবলেম হবে। তো যাই হোক না কেন, ল্যাপটপের চার্জ প্রায় শেষ, আজকে ক্লাসে এইটুকুই থাকলো। আমি আরেকটা টপিক পড়াইতে চাচ্ছিলাম, বাট আজকে হইলো না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরেকটা নতুন টপিক দেখবো।
এটারও কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে। ততক্ষণ অবধি সবার জন্য শুভ